নমস্কার। আজকের পর্ব শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা দিয়ে। কবিতাটি পাঠ করেছেন আশিস রায়। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি বাঁকা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে। দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ও তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনা। আজকের নাটক সাঁঝবাতির রূপকথা। রচনা ও নির্দেশনা সুধাংশু ঘোষ। অভিনয় সুধাংশু ঘোষ, শাশ্বত রঞ্জন রায়, ভাস্কর ভট্টাচার্য, দর্শনী ঘোষ, করবী পাত্র। সময়টা সকাল। দূরে রেল লাইনে গাড়ি যাবার শব্দ। জায়গাটার নাম সোনাডাঙ্গা। এখানে একটা বৃদ্ধাশ্রম আছে। যাদের সংসার নেই, পিছুটান নেই, হারাবার কিছু নেই, তারাই এখানে আবাসিক। 10 থেকে 12 জন নিয়ে এই বৃদ্ধাশ্রম। এর মালকিন স্বপ্না সেনগুপ্ত, যিনি মা মারা যাবার পর গোটা বাড়িটা শেষ বয়সের মায়েদের জন্য উৎসর্গ করেছেন। সকলের কম বেশি টাকায় খরচ চলে যায় এই আশ্রমের। আশ্রমের নাম সান্ত্বনা ঘর। এখানে যিনি কেয়ারটেকার কাম দ্বাররক্ষী, তার নাম তারক। তারকেরও কেউ নেই। এখানে রয়ে গেছে প্রায় 10 বছর। এক ভদ্রলোক এগিয়ে এসে কথা বললেন। নমস্কার, বলছি এই আশ্রমের নামটা কি সান্ত্বনা ঘর? হ্যাঁ, কি দরকার বলুন। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এটাই আমার ঘর বাড়ি। আপনি কি কাউকে খুঁজছেন? না, ঠিক তা নয়। আচ্ছা, আপনাদের এই জায়গাটার নামটা যেন কি? সোনাডাঙ্গা গ্রাম, মেটে শীতলাতলা মোড়। আপনার আর কিছু জানবার থাকলে আমায় বলতে পারেন। আসুন না, আসুন। বাড়ির সামনে এই বাগানে বসবার জায়গা আছে। যদি বসতে চান ভিতরে এসে কথা বলতে পারেন। হ্যাঁ, মানে কথা তো কিছু জানাবার আছে, জানবারও আছে। আমি আসছি কলকাতা থেকে। আমি একজনের খোঁজ করছি। শুনেছিলাম তিনি সোনাডাঙ্গাতেই। ঠিক আছে, আপনি ভিতরে আসুন, বসে বসে কথা হবে। চলুন। এই তো সবে চা পর্ব সারা হলো।
তারপর সকলে একটু ধ্যান করেন, তারপর এই ভক্তিমূলক সঙ্গীত শোনানো হয়, তারপর এসে গেছি। হ্যাঁ, আপনি এখানটায় বসুন, একটু চা খাবেন নাকি? না, আমি দোকান থেকে চা খেয়ে আসছি। আপনি যেন কি বলছিলেন, ওই যে সকালে কি কি হয়, মানে ওই সকালের রুটিনটা? হ্যাঁ, ওই যে গান শুনছেন, এখন ওই গান চলে। তারপর আমাদের মধ্যে একজন দিদিমণি আছেন, তিনি বিভিন্ন মনীষীদের জীবন নিয়ে, মানুষের জীবন দর্শন নিয়ে ঠিক 15 মিনিট আলোচনা করেন। আমরা সকলে মন্ত্রমুগ্ধর মতো তার কথা শুনি। এই আশ্রমটা কার, মানে মালিক কে? দেখুন, আমাদের ম্যাডাম স্বপ্না সেনগুপ্ত, তিনি এই বাড়িতে মাকে নিয়ে থাকতেন। মা মারা যাবার পর তিনি গোটা বাড়িতে আশ্রম বানিয়ে নিয়েছেন। আসলে আমরা সবাই একটা পরিবারের সদস্যের মতন। যে দিদিমণি এইসব মনীষীদের নিয়ে আলোচনা করেন, তার নামটা কি বলুন তো? মল্লিকাদি, সম্ভবত মল্লিকা সেনগুপ্ত। মল্লিকা সেনগুপ্ত? আচ্ছা, উনি আগে কোথায় থাকতেন জানেন? না না, এই বিষয়টা তো আপনাকে আমি ঠিক বলতে পারবো না। উনি কি কলকাতা থেকে এখানে এসেছিলেন? সেটাও বলতে পারবো না, তবে উনি ম্যাডাম স্বপ্নাদির সাথে এখানে এসেছিলেন, এটা আমার মনে আছে। তা কতদিন আগে উনি এখানে এসেছেন? তা ধরুন বছর 3 তো হবেই। কি ব্যাপার বলুন তো, কোনো খারাপ খবর টবর আছে নাকি? না না না, সেরকম কিছু না। আসলে আমি যে কো-এড স্কুলে পড়তাম, সেখানে হেডমিস্ট্রেস ছিলেন মল্লিকা সেনগুপ্ত। আমি যখন ক্লাস 10-এ ভর্তি হই তখন ওনার সাথে পরিচয় হয়েছিল। উনি আমাদের কালচারাল সেকশনের হেড ছিলেন। বাংলা এমএ করেছেন, তো তাই বাংলা নিয়ে ওনার প্রচুর পড়াশোনা ছিল। ওই কটা বছরই আমরা ওনাকে পেয়েছিলাম। তারপর ওনার স্বামী মারা যান, উনি স্বেচ্ছা অবসর নেন। শুনেছিলাম ওনার ছেলে নাকি বিদেশে থাকেন। ওনার বাড়িটা আমি চিনতাম। বহু বছর পর ওনার সাথে দেখা করার জন্য গিয়ে দেখি ওই বাড়িতে অন্য লোকজন রয়েছে। ওনাদের থেকে জানতে পারলাম উনি সোনাডাঙ্গা গ্রামে চলে গিয়েছেন। সেই সূত্র ধরেই আজ এখানে আসা। আচ্ছা, তার মানে আপনি মল্লিকাদিকে খুঁজছেন তো? না, মানে ঠিক খুঁজছি না, তবে যদি তার দেখা পেতাম না, তবে কয়েকটা কথা বলার ছিল। তারক, তারক, বলছি মল্লিকাদিকে দেখেছো? কেন, কি হয়েছে ম্যাডাম? আরে গান শেষ হয়ে গেছে, এবার তো মল্লিকাদি সকলকে নিয়ে আলোচনায় বসবেন। তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ঘরে দেখেছেন? শুধু ঘর কেন, ঘর, বারান্দা, বাথরুম, রান্নাঘর, লাইব্রেরি রুম, কোথাও তিনি নেই। এই 7 সকালে তো কেউ বাইরে যায় না। না মানে আজ ভোর 5টার সময়। কি আজ ভোরে কি কি হয়েছিল ভোরবেলা, বলবে তো? না মানে তখনও সূর্য ওঠেনি, আমি সবে মুখটা ধুয়েছি, হঠাৎ দেখি গেটের সামনেটায় মল্লিকাদি দাঁড়িয়ে ইতস্তত পাক খাচ্ছেন। আমাকে দেখেই বলে উঠলেন, এই যে তারক, তোমাকেই খুঁজছিলাম। কেন দিদিমণি, এই কাক ভোরে কি দরকার? বলছি, তার আগে গেটটা একটু খুলে দাও না, কিছুক্ষণের জন্য বাইরে যাব। কিন্তু দিদিমণি, এখন তো গেট খোলার পারমিশন নেই। কিন্তু আমার যে ভীষণ দরকার ভাই। এই 7 সকালে এখন আবার কোথায় যাবেন? খুব দূরে নয়, যাব আর আসবো, তুমি কথা দিচ্ছি। আচ্ছা, স্বপ্না ম্যাডামকে বলেছেন? না, ওকে আর কিছু বলিনি, ফিরে এসে বলবো। আমার দেরি হয়ে যাচ্ছে। লক্ষ্মী ভাইটি আমার, একটু গেটটা খুলে দাও। কিন্তু এখন যে গেট খোলার নিয়ম নেই দিদিমণি। আমার উপর একটু ভরসা করেই দেখো না। তোমার দিদিমণিকে এতদিন তুমি এই চিনলে, বলছি তো ফিরে এসে বলবো। আমার উপর একটু ভরসা করতে পারছো না? দেখুন দিদিমণি, আপনি তো আমায় ভারী সমস্যায় ফেললেন। অন্য কেউ হলে আমি এতক্ষণে নাই বলে দিতাম, কিন্তু আপনাকে আমি কি যে বলি। আমি তোমায় কথা দিচ্ছি, যাবো আর আসবো। একবার একটু খুলে দাও না গেটটা ভাই। কি যে করি দিদিমণি। বলছি কি দিদিমণি, দেরি করবেন না কিন্তু, দরকার মিটে গেলেই চলে আসবেন। স্বপ্না ম্যাডাম জানতে পারলে আমাকে বকাবকি করবেন। আমি স্বপ্নাকে বুঝিয়ে বলবো, তুমি একবার গেটটা খুলে দাও ভাই। দাঁড়ান দাঁড়ান, আমি চাবিটা নিয়ে আসছি। এখনো তো ঘুম থেকে কেউ ওঠেনি, দেখবেন
কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, কেউ জানবে না। ধন্যবাদ ভাই, তুমি নিশ্চিন্তে থাকো। যে কাজে যাচ্ছি সেখানে বেশি সময় লাগার কথা নয়। তাড়াতাড়ি আসবেন কিন্তু, দেরি করবেন না। আমি 6টায় গেট খুলবো। ঠিক আছে, তুমি এবার গেটটা বন্ধ করে দাও। উনি চলে যাবার পর গেটটা বন্ধ করে দিয়েছিলাম, তারপর তো 6টার সময় গেট খুলে দিয়েছি। আমি তো ঘরে আমার কাজ করছিলাম। আমি জানি মল্লিকাদি নিশ্চয়ই ফিরে গেছেন, উনি তো কথার খেলাপ করে না। তুমি দেরি করো না, বাইরেটা একবার দেখো। আর শোনো, রেল লাইনটা একবার ভালো করে দেখবে। কেন, হঠাৎ রেল লাইন কেন ম্যাডাম? ওহ তারক, তোমার মনে নেই একবার ওই রেল লাইনে একজন আবাসিকের দুর্ঘটনা নিয়ে আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছিল? যাও যাও, দেরি করো না, দেখো বাইরেটা ভালো করে দেখো। আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি তারকের কোনো পরিচিত? না ম্যাডাম, আমার নাম অংশুমান, কলকাতা থেকে আসছি। আমি ওই মল্লিকা সেনগুপ্তর সাথেই। আপনি মিসেস সেনগুপ্তর কেউ হন? না, সেরকম কোনো আত্মীয় নই। আমার স্কুলের উনি দিদিমণি ছিলেন। আমার মা খুব ভালো গান গাইতেন, তো উনিও। ঠিক আছে, আপনি আসুন, আমার অফিসে বসে আপনার কথা শুনবো। আসুন আসুন। হ্যাঁ বসুন, তারপর বলুন কি বলছিলেন যেন? আপনার মা ভালো গান গাইতেন? হ্যাঁ, দিদিমণি মিসেস সেনগুপ্ত আমার মায়ের গান শুনতে খুব ভালোবাসতেন। ওনার বাড়িতে আমার মা অনেকবার গেছেন। আপনি এখন কি করেন? করি না, করতাম, এখন আর করি না। মা মারা যাবার পর ওই বাড়িটায় প্রমোটাররা থাবা বসায়, আমাকে থ্রেট করে বাড়িটা বিক্রি করার জন্য। কিন্তু পিতৃপুরুষদের ভিটে আমি কখনোই বিক্রি করবার কথা ভাবতেও পারিনি। কিন্তু চাপে পড়ে সেই কাজটা আপনাকে করতে হয়েছে। এখন কোথায় থাকেন আপনি? বাড়ি বিক্রি করে পালিয়ে বেড়াচ্ছি। তারপর ভাবলাম মা মারা যাবার পর খবরটা দিদিমণিকে দিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাকে আর কেউ কোনোদিন খুঁজেই পাবে না। কিন্তু দিদিমণির বাড়িতে গিয়ে দেখলাম সেখানে অন্য লোক বসবাস করছে। ওদের কাছে শুনলাম দিদিমণি নাকি কোথাকার এক সোনাডাঙায় চলে গেছেন। দিদিমণির খোঁজে এমন সময় এলেন যখন স্বয়ং দিদিমণিই নিখোঁজ। ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে জানেন। বলছি ম্যাডাম, আপনি দিদিমণিকে পেয়েছিলেন কিভাবে? সেও এক অদ্ভুত যোগাযোগ বলতে পারেন। একদিন ভোরবেলা বাঁকুড়া স্টেশনে একজন অজ্ঞাত পরিচয়হীন মহিলাকে ঘিরে ভিড় জমতে থাকে। আমিও কোনো একটা কাজে যাচ্ছিলাম। মহিলাকে দেখে আমার কি যেন মনে হলো উনি সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। স্টেশন মাস্টারের সাথে কথা বলে আমি ওনাকে এখানে আমার আশ্রমে নিয়ে আসি। একটু সুস্থ হবার পর উনি কথা বলতে শুরু করলেন। কে তুমি মা? আমি সোনাডাঙ্গায় যাব। ওখানে শ্মশানে আমার গুরুদেব থাকেন, ওনার সাথে আমি। আপনি সোনাডাঙ্গাতেই আছেন, আপনার নিজের মেয়ের বাড়িতে। সোনাডাঙ্গার শ্মশানে এখন আর কেউ থাকেন না। যিনি ছিলেন তিনি অনেকদিন হলো মারা গেছেন। আপনি তাহলে? আমি সোনাডাঙ্গাতেই যেতে চাই। আপনি তো সোনাডাঙ্গাতেই আছেন, এটা আমার নিজের মায়ের বাড়ি। আপনি চাইলে নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। এখানে আবার সেই বাড়ি? না 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 না, আপনাকে অনেক ধন্যবাদ, এখন আমি যেতে পারবো। আপনি নয়, তুমি। আমি স্বপ্না সেনগুপ্ত, আর আপনি মল্লিকা সেনগুপ্ত। মা যদি মল্লিকা হয়, মেয়ে তাহলে স্বপ্না। না না, আমি আর কোনো সন্তানের মা হতে চাই না। আমাকে নিয়ে সকলের অনেক অসুবিধা। আমি আমি ঠিক আছে ঠিক আছে, আপনার সমস্ত অসুবিধার দেখার দায়িত্ব আমি নিচ্ছি। আমার এখানে থাকলে দেখবেন আপনার মনটাও ভালো হয়ে গেছে। আমি চাইলেও আমার মন আর কোনো দিন ভালো হবে না। আপনার নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন আর কে আছে? কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই মা। আমি একা,
এখন তো আর একা নন, এই যে আমি আজ থেকে আপনার মেয়ে হলাম। সবাইকে ছেড়ে এসে মনটা ভালো না থাকাটাই স্বাভাবিক। তবু আপনাকে দেখে মনে হয় আপনি অনেক দুঃখ কষ্ট বুকের মধ্যে জমা করে রেখেছেন। তোমার বুঝতে হয়তো ভুল হয়নি, কিন্তু আমার কষ্টটা অন্যদের থেকে আলাদা। আমার ছেলেটা... কি হয়েছে আপনার ছেলের? ছেলেটা আমার সিভিল ইঞ্জিনিয়ার। উত্তরপ্রদেশে ছিল প্রায় 1.5 বছর। তারপর কোম্পানি ওকে পাঠিয়ে দিল ক্যালিফোর্নিয়ায়। মাঝে মাঝে ফোন করতো, বলতো ভালো আছি। আপনার স্বামী, মানে তিনি কোথায় থাকতেন? আমাদের বিরাট বাড়িতে আমি এবং আমার স্বামী দুজনে একসঙ্গেই থাকতাম। তারপর হঠাৎ একদিন ওর বাবা মারা যায়। আমি দিশেহারা হয়ে ওকে ফোন করতে থাকি, কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে ওর কোনো জবাব মেলে না। তারপর সেদিন পাড়ার লোক সবাই মিলে দাহকার্য থেকে শেষ যাত্রার সব কাজ হাত বাড়িয়ে দেয়। রাতের বেলা একটা ফোন আসে। ছেলে জানায়, সরি মা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট চলছে, বুঝেছ? প্রজেক্টটা ঠিকঠাক করতে পারলে প্রমোশন হবে, অনেক টাকা মাইনে বাড়বে, তাই এখন আর যেতে পারছি না। জীবনের চরম দুঃসময় ছেলেকে পাশে না পাওয়াটার সত্যি দুর্ভাগ্যের। তারপর জানো, ঠিক 6 মাস পর ও বাড়িতে এলো। ততদিনে আমি চাকরি থেকে অবসর নিয়েছি। আমার পেনশনের টাকায় নিজেরটা চলে যাচ্ছিল। ও আমাকে বোঝালো, দেখো মা, এত বড় বাড়িতে একা থাকাটা মোটেই নিরাপদ নয়। তাছাড়া পুরনো বাড়ি মেরামত করার খরচ আর ঝামেলা দুটোই অনেক, বুঝতে পারলে? তাহলে কি করব বল? তুই কি কিছু ভেবেছিস? এই বাড়িটা বিক্রি করে একটা ফ্ল্যাট কিনে নাও। বাড়িটা যে টাকায় বিক্রি হবে তার প্রায় অর্ধেক টাকায় একটা ফ্ল্যাট হয়ে যাবে। বাকি টাকাটা ফিক্সড করে নিয়ে মাসে মাসে ভালো সুদ পাওয়া যাবে। তুমি রাজি হলে আমি তো 7 দিন আছি, এর মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবো। জানো স্বপ্না, ওর চিন্তা ভাবনা দেখে আমার ভালোই মনে হয়েছিল। ওই নিজে আমাকে নিয়ে ব্যাংকে গেল, বলল পুরনো গয়নাগুলো লকারে তুলে নাও, হলমার্ক করে দেব। তারপর গয়নাগুলো বাড়িতে নিয়ে এলেন? হ্যাঁ, ও খুব তাড়াহুড়ো করছিল। এর মধ্যে প্রমোটারের সাথে কথা, রেজিস্ট্রি করানো, সই শবদ সব রেডি করে আমাকে বলল, চিন্তার কিছু নেই, বুঝলে? প্রমোটার সব রকম সাহায্য করবে, ব্যাংকে বলা আছে, ওরা হেল্প করবে। প্রমোটার ফ্ল্যাটটা খুব তাড়াতাড়ি রেডি করে দেবে বলেছে। ওদের ফোন নম্বর আমি তোমাকে দিয়ে যাচ্ছি, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তুই কি তাহলে কালই চলে যাবি? উপায় তো কিছু নেই মা, কোম্পানির হুকুম, যেতে তো হবেই। তাহলে টাকা পয়সা, সোনার গয়না? ওই যে প্রমোটারকে সব বলা আছে, ওরাই সব করে দেবে। তারপর কি হলো? ছেলে চলে গেল? হ্যাঁ, ও চলে যাওয়ার 4 দিন পর প্রমোটার এসে জানালো বাড়ি বিক্রির সব টাকাটাই ছেলের অ্যাকাউন্টে জমা করে দিয়েছেন, আর নতুন ফ্ল্যাট কেনার ব্যাপারটা ছেলে নিজেই ক্যান্সেল করে দিয়েছে। তাই নাকি? আপনি তখন কি করলেন? কি আর করব, ফোন করলাম ছেলেকে। ও কি ফোন ধরলো? 3 বার চেষ্টা করার পর ধরলো। বললাম, এসব তুই করেছিস? ও বলল, টাকাটা আমার ভীষণ দরকার। তোমার যা পেনশন আছে, একটা ভাড়া বাড়িতে থাকলেই তোমার একার চলে যাবে। ব্যাস, ওটুকু কথা বলি সেই যে ফোন কেটে দিল। তারপর থেকে আর কোনোদিন আমার ফোন ধরেনি। আপনি পুলিশ, কোর্ট এসব করলেন না কেন? পুলিশ, নেতা, উকিল অনেক ছোটাছুটি করেছি, কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত আলমারি খুলে দেখি একটাও গয়না নেই। সমস্ত পৃথিবীটা আমার চোখের সামনে দুলে উঠল। নিজের দুঃখের কথা আর কাকে জানাবো? শেষ পর্যন্ত বাড়িটা ছাড়তেই হলো। ভাবলাম কি পাপ আমি করেছিলাম যে তার প্রায়শ্চিত্ত আমায় করতে হচ্ছে। আমি তো ভাবতেই পারছি না
মায়ের সাথে ছেলে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে? নিজের উপর ধিক্কার জন্মালো। আমি একজন শিক্ষিকা হয়ে একটা অমানুষের জন্ম দিলাম। আপনি কাঁদবেন না প্লিজ। দেখুন, আমার এখানে অনেকে আছে, আলাপ হলে বুঝবেন তাদের দুঃখ আপনার থেকেও বেশি। সব হারিয়ে আজ তারা এই সান্ত্বনা ঘরে আশ্রয় নিয়েছেন। আমার ব্যাগে সামান্য যা আছে সেটা নিয়ে তুমি আমাকে একটু শান্তি দিতে পারবে মা? নিশ্চয়ই পারবো। বললাম না, আমাদের এখানে আপনি মায়ের মতো থাকবেন। একটা সন্তান হয়তো বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু এখানে অনেক সন্তান আপনাকে মাথায় করে রাখবে। সেদিন থেকেই উনি এখানে থেকে গেলেন। শুধু থাকা নয়, বলতে পারেন এখানে উনি একটা নতুন জীবনের সন্ধান পেয়েছেন, পরম শান্তিতে আছেন। কিন্তু উনি এভাবে সকালে উঠে কোথায় গেলেন? সেটাই তো বুঝতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। আমাকে না বলে উনি কিছুই করেন না। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, দিদিমণি চলে এসেছেন। কোথায় কোথায় তিনি? ওই যে হেঁটে হেঁটে এদিকেই আসছেন। কি ব্যাপার মা, কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথায় গিয়েছিলে? আমাদের চিন্তা হয় না বুঝি? দয়াময়ী কালী মন্দিরে গিয়েছিলাম। কালী মন্দিরে? কেন? আসলে কাল রাতে টিভির খবরে দেখলাম ক্যালিফোর্নিয়া বিধ্বংসী আগুনে বহু লোক মারা গেছে। জানো, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। মন্দিরে মায়ের কাছে গেলাম, ছেলের জন্য প্রাণ ভিক্ষা করে এলাম। মা, সত্যি তুমি একজন আদর্শ মা। এসো এসো, তোমাকে একটা প্রণাম করি। থাক মা থাক, আমি জানি তুমি কিছু মনে করবে না। তোমার জন্য আরেকজন বসে রয়েছে, দেখবে চলো। আমার জন্য? আমার তো কেউ নেই। আমাকে চিনতে পারেন? আমি আপনার স্কুলের ছাত্র, অংশুমান। অংশুমান? মানে তোমার মা কি আমাকে গান শোনাতেন? চিনতে পেরেছি। তোমার মা কেমন আছেন? মা 1 মাস হলো ক্যান্সারে মারা গেছেন। ওহো, ভেরি স্যাড, ভেরি স্যাড। তা তুমি আমাকে খুঁজছো কেন? কি দরকার অংশু, বলো। আজ আমার জন্মদিন। প্রতিটা জন্মদিনে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আজ তো জন্মদাত্রী মা নেই, কিন্তু একজন আদর্শ মা আমার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার অনুমতি পেলে আপনার পা ছুঁয়ে একটা প্রণাম করব। সেই কলকাতা থেকে ছুটে এসেছো আমাকে প্রণাম করবে বলে? শুধু আপনাকে প্রণাম নয়, মাকে হারিয়ে আমি আমার সব হারিয়েছি। তাই ম্যাডাম অনুমতি দিলে আজ থেকে আমি মমতাময়ী মায়ের সঙ্গে এখানে থাকব। আমার অনুমতি লাগবে না, মা সম্মতি দিলেই চলবে। ম্যাডাম, আজকের দিনটা আমাদের সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কেন জানেন? জানি তারও, কারণ আজ আমাদের এখানে একজন মা তার হারানো সন্তানের যন্ত্রণা ভুলে এক নতুন সন্তানকে কাছে পেলেন। আরেকজন সন্তান তার জন্মদাত্রী মাকে চিরদিনের মতো হারিয়ে সন্ধান পেলেন এক মমতাময়ী মায়ের। জানো স্বপ্না, জানো অংশু, এ হলো সাজবাতির রূপকথা। জীবনে যখন আঁধার নামে, সন্ধ্যা হয়, তখনই সাজের বাতি জ্বলে ওঠে। সে ভালো মন্দর বিচার করে না, সাজবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে আমাদের চারপাশে সব কিছু। এসো অংশু, প্রার্থনা সবার দেরি হয়ে যাচ্ছে, চলো। মনের কথা বলে রেডিও
অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।